স্যার আর 3 মিনিট সময় দেন। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করেছি সেগুলো আবারও একটু আলোচনা করছি। আলোর অনেকগুলো ঘটনা আমরা কিভাবে দেখতে পাই এই নিয়ে বেশ কিছু ঘটনা ব্যাখ্যা করছি, তাতে তোমরা বুঝতে পারো পার্থিব আলোকে আলো ছাড়া যে কোনো কিছু দেখা যায় না, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। গতদিন একটি পরীক্ষণের মাধ্যমে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এই বিষয়গুলো একটু মাথায় নাও, বিজ্ঞান ভিত্তিক চিন্তা করো। আলোর দ্রুতি নিয়ে কথা বলা আছে, যে আলোর দ্রুতি মানে আলোর দ্রুতির আরেকটি নাম বেগ। আলোর বেগ এত বেশি, এ পর্যন্ত স্যার আপনি নামে একজন ছেলেকে অ্যাড করেন। এ পর্যন্ত আলোর বেগের চেয়ে বেশি বেগ সম্পন্ন স্যার অ্যাড করেন। আবিষ্কৃত হয়নি। চুপচাপ এর থেকে বেশি বেগ সম্পন্ন কোনো বস্তু এখনো আবিষ্কৃত হয়নি। আমি সবাইকে অ্যাডমিট করাচ্ছি, সমস্যা নেই, কেউ একটু ওয়েট করলে অ্যাডমিট হয়ে যাবে। এই মুহূর্তে আমরা পার্টিসিপেন্ট সংখ্যা পেয়েছি 38। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই অ্যাডমিট হবে, সমস্যা নেই। যদি নেটওয়ার্কের কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়, আবারও চেষ্টা করবে অ্যাডমিট হওয়ার। মনে হয় তোমরা সবাই অ্যাডমিট হয়ে গেছো, প্রায় এই মুহূর্তে 43 পার্টিসিপেন্ট। স্যার সবাইকে একটু বলে দেন যেন আবার স্ক্রিনে দাগাদাগি না। यस স্যার। সবাই মিউট করে রাখো। আমি অলরেডি সবাই নাইলে স্যার আপনি সেটিং ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দাগাদাগি সেটিংটা অফ করে দেন স্যার, তাহলে আর কেউ আমি সবাইকে মিউট করে দিলাম। গত ক্লাসের আলোচনার সাপেক্ষে আজকে আমরা নতুন আলোচনায় যাব। আলোর দ্রুতি নিয়ে কথা বলছিলাম। দ্রুতি বা বেগ আলোর সবচেয়ে বেশি 1 সেকেন্ডে আলো যেতে পারে 3 লক্ষ কিলোমিটার। এইটি আরেকটা কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। এটা বোঝার জন্য তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে। আমাদের এই পৃথিবীর পরিধি বরাবর যদি কেউ গতিশীল হয়, কেউ মানে কোনো বস্তু, বা যদি তোমাদেরকে বোঝানোর জন্য কোনো একটি বস্তু গতিশীল যদি হয়, তাহলে 1 সেকেন্ডে পৃথিবীর চারিদিকে প্রায় 7 বার ঘুরে আসতে পারবে, বা তার বেশি, 7 বারের বেশি ঘুরে আসতে পারবে 1 সেকেন্ডে। আলোর দ্রুতির চেয়ে আর কোনো বস্তুর দ্রুতি বেশি নয়। সবচেয়ে দ্রুতগামী যে বস্তু বা কোনো একটা বিষয় বা কোনো একটি শক্তি নিয়ে যেটা আমরা আলোচনা করি, সেই শক্তির নাম আলো। আলোর বেগ এত বেশি, এর থেকে আর কোনো শক্তির এত বেগ নয়। শক্তি মানেই হচ্ছে কাজ করার ক্ষমতা। আলো কাজ করতে পারে, এই জন্য আলো শক্তি। আমরা 1 সেকেন্ডে পৃথিবীর চারদিক ঘুরে আসা সম্ভব কিভাবে? ইয়াসিন কিছু বলছো? আমরা আজকে যে নতুন টপিক গুলো নিয়ে আলোচনা করব, সেই টপিক গুলোর মধ্যে গতদিন প্রশ্ন আসছিল আলোর প্রতিফলনের আপাত কোণ এবং প্রতিসরণ কোণ নিয়ে একজন প্রশ্ন করছিল। আমি বলছিলাম যে এই টপিকটি আমরা স্যার আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার একটা কথা ছিল স্যার। বলো স্যার এই কেউ যদি আলোর সমান বেগে চলতে পারে, তাহলে কি পৃথিবীতে কিভাবে 7 বার বেগ দিবে স্যার 1 সেকেন্ডে? এটা একটা ঘটনা যে পৃথিবীর চারিদিকে যে কেউ ঘুরে আসতে চায়, চারিদিকে, এটা পরিধি তোমাদের একটু বুঝতে হবে। বৃত্তের যেমন পরিধি থাকে, পৃথিবী একটি গোলাকার বলা হয়, গোল না গোলাকার, এটারও একটা পরিধি, চারপাশে পরিধি। এই পরিধি বরাবর কেউ যদি মনে করে এক দেশ থেকে আরেক দেশ যাচ্ছে, আরেক দেশ থেকে আরেক দেশ, অর্থাৎ আমরা তো পরিধি বরাবরই মুভ করি, পৃথিবীর পরিধি বরাবর জি স্যার। আমরা গতিশীল হই। তো আমাদের গতি এত কম যে সেকেন্ডে 1 মিটার অথবা হাফ মিটার, অথবা একটু দ্রুতগামী বস্তু সেকেন্ডে 3 মিটার 4 মিটার
কিন্তু আলোর বেগ এত বেশি, সেকেন্ডে শুধু 3 কিলোমিটার না, 3 লক্ষ কিলোমিটার। এই বিষয়গুলো তোমাদের পাঠ্য পুস্তকে দেওয়া আছে। আর আজকে আমরা যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাও? ইয়েস স্যার, দেখতে পাই। স্যার হোয়াইট বোর্ড দেখতে পাই। হোয়াইট বোর্ড দেখতে পাও? স্যার লেখাও দেখা জি যাচ্ছে স্যার। এখনো কি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিন জি স্যার। স্যার স্যার হোয়াইট বোর্ডে আলো ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে স্যার। এখনো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জানি না। আমরা একটু স্ক্রিন শেয়ারে যেতে চাচ্ছি। স্যার নেটের প্রবলেম, স্যার ল্যাগ হচ্ছে অনেক। স্যারের কথা শোনা যায় না। আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার স্যার জয়কে অ্যাড করেন। স্যার স্যার আউটটা কি অ্যাড করেন? স্যার আলতা মাসুদ জায়গা স্যার অ্যাড করেন। ওকে, স্যার তো বলছে টাইম শেষ, জয় অ্যাড করেন। 9.5 9.5 না স্যার 9.5 নেই স্যার, ওকে অ্যাড করেন। স্যার তো বলছে টাইম শেষ অ্যাড করেন 35 পর্যন্ত। আমার মনে হয় এবারে তোমরা দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। একটু রেসপন্স ইয়েস করবে? স্যার। কেউ একদম রেসপন্স করবে, কোনো সমস্যা হচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। সবাইকে স্বাগতম লেখা আছে, দেখতে পাচ্ছ? স্যার দেখা যাচ্ছে স্যার। জি আচ্ছা, স্যার, জি স্যার আলহামদুলিল্লাহ। দেখা আমরা কথা না বাড়িয়ে আমরা গতদিন যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করছি। অ্যাড আজকে করেছেন যে বিষয়গুলো তোমরা স্যার। জানতে পারবে, এই পাঠ শেষে তোমরা জানতে পারবে আপাতন কোণ, প্রতিফলন কোণ, এদের বর্ণনা, কিভাবে আপাতন কোণ পরিমাপ করতে হয়, প্রতিফলন কোণ পরিমাপ করতে হয়, এই বিষয়ে তোমরা জানতে পারবে। আমাদের আরো স্যার আপনি কি আলতা মাসুদ জয়কে অ্যাড করেছেন? আমাদের আরো অনেক পার্টিসিপেন্ট অপেক্ষা করছে। আপাতন কোণ ও প্রতিফলন কোণের পরিমাপ করতে পারবে, দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম ব্যাখ্যা করতে পারবে। শুরুতে একটি কাজ নিয়ে আলোচনা করছি। দেওয়ালে ছোড়া একটি বলের দিক নিয়ে আলোচনা করব। একটি টেনিস বল দেখতে পাচ্ছ? একটি টেনিস বল দেখা যায়? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। ইয়েস স্যার। একজন শুধু রেসপন্স করবে মাঝে মাঝে। একটি টেনিস বল নাও, বলটিকে সোজা করে দেওয়ালে নিক্ষেপ করো, আবার বাঁকা পথেও করছি স্যার। তোমাদের পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, আমরা সেগুলোই বিস্তারিত আলোচনা করছি। বলটিকে বিভিন্ন ভাবে দেওয়ালে নিক্ষেপ করো। অলরেডি তোমরা অনেক সময় এরকম নিক্ষেপ করেছো, অনেক খেলাধুলার সময় নিক্ষেপ করেছো। বলের দিক পরিবর্তন করে একটি ছক পূরণ করো যে সোজা নিক্ষেপ করলে কি হতে পারে। সোজা যদি নিক্ষেপ করা হয় তাহলে বলের দিক কেমন হয় আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখছি। যে একটা টেনিস বল নিক্ষেপ করা হলো, বাঁকা ভাবে ফিরে আসলো। আরেক টেনিস বলও তাই, একটি দেওয়ালে বাঁকা ভাবে নিক্ষেপ করার পরে বাঁকা ভাবে ফিরে আসলো। তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার।
হ্যাঁ স্যার দেখা যায়। আরেকটি টেনিস বল দেওয়ালে সোজা নিক্ষেপ করলে সোজা ফিরে আসলো। যে পথ বরাবর বলটি গেল সেই পথ বরাবর ফিরে আসলো। এটা কেউ দাগা তাহলে বলটি দেওয়ালে পড়ে কি হলো আমরা এই বিষয়গুলো দেখলাম। আলোর ক্ষেত্রে যদি এমন হয়, আমরা এতক্ষণ ধরে বল নিয়ে কথা বললাম, যদি আলোর ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, আমরা আলো নিয়ে আলোচনা করছি, তাহলে আলোর ক্ষেত্রেও এই বলের মতো ঘটনা ঘটবে। আমাদের উদ্দেশ্য আলো নিয়ে আলোচনা করা। এবারে আরো একটি পরীক্ষণে আমরা যাচ্ছি। দর্পণে আলোর প্রতিফলন সহায়ক সামগ্রী হিসাবে একটি দর্পণ মানে আয়না, একটি টর্চ লাইট আমরা পরীক্ষণীয় উপকরণ হিসাবে নেব। কার্য পদ্ধতি: একটা টর্চ লাইট নাও, টর্চ লাইটের আলো মেঝেতে রাখা একটি আয়নার উপর ফেলো। মেঝে বুঝতে পারছো? তোমাদের ঘরের মেঝেতে যদি একটি আয়না রাখো, আয়না একটু বড় ধরনের আয়না, আর আয়নাতে যদি টর্চ লাইটের আলো ফেলানো হয়, তাহলে আলো প্রতিফলিত হয়ে তোমাদের ঘরের ছাদে আলো যেতে পারে, ছাদ বরাবর আলো যেতে পারে, অথবা অন্য কোনো দেওয়ালে আলো যেতে পারে। আলো কোন দিকে যাবে এটি আমাদের আলোচনার বিষয়। আমরা আলো নিয়ে আলোচনা করছি। তো টর্চ লাইটের আলো মেঝেতে রাখা একটি আয়নায় ফেলালে আলো কোন দিকে যাবে এই বিষয়গুলো আলোচনা করছি। তোমরা বাস্তবে সেগুলো দেখতে পারবে পরীক্ষা করলে। টর্চটি একদিকে কোণ করে আলো ফেলে যাতে টর্চের আলো দেওয়ালে পড়ে এবং পরিবর্তন নিম্নের ছক অনুযায়ী তোমরা অ্যান্সার করবে অথবা এই বিষয়গুলো জানতে পারবে। তোমরা লেখা দেখতে পাও? স্যার কে জানি দাগাদাগি করতেছে। यस सर দাগাদাগি করার দরকার জি নেই। স্যার দেখা যাচ্ছে। তোমরা স্ক্রিনে লেখা স্যার কে জানি দাগাদাগি করছে। স্যার আজকে ওকে যে দাগাদাগি করছে সে দাগাদাগি করবে না, তোমরা লক্ষ্য রাখো। প্রথম প্রশ্ন, টর্চ সোজা করে আলো আপাতিত করলে অর্থাৎ খাড়া করে ধরলে কোন বরাবর আলো পড়বে? স্যার আমি বলি আপনি কেমনে ধরবেন যে দাগাদাগি করতেছে? তুমি এখন ক্লাস করো, তুমি এবার একটা তথ্য লক্ষ্য রাখো যে আলো আপাতিত হবে একটি রেখা কোনো প্রতিফলক পৃষ্ঠে আপাতিত স্যার কে যেন দাগিয়ে পড়ে ফেলছে। তোমরা মিউট করে রাখো বাবা, যারা কথা বলছো। একজন শুধু রেসপন্স বলো, কথা দ্রুত শেষ করো। একটা রেখা আপাতিত হলো কোনো প্রতিফলক পৃষ্ঠে। এই রেখাটি যে বিন্দুতে আপাতিত হলো সেই বিন্দুতে তলের সাথে একটি লম্ব তৈরি করা হবে। লম্ব রেখা কাকে বলে? যে কোনো তলের সাথে একটি রেখা 90 ডিগ্রি কোণে অঙ্কন করলে ওই রেখাটিকে লম্ব রেখা বলে। 90 ডিগ্রি তোমরা জানো, গণিতে দেখেছো। স্যার আর ঠিক আরেকটি রেখা তীর চিহ্ন দেখতে পাও। এই রেখাটি যে বরাবর আলো আপাতিত হবে, আলো আপাতিত হওয়ার পরে এই পথ বরাবর আলো চলে যাবে। আমরা আলো দেখছি না, দেখছি রেখা। আমাদের আলোচনা আলো নিয়ে। তো এই রেখাগুলো লেখার উদ্দেশ্য আজকের টপিকস অনুযায়ী আপাতন কোণ, প্রতিফলন কোণ, অভিলম্ব, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। অভিলম্ব বলে যে বিন্দুতে আলো আপাতিত হলো এই বিন্দুর নাম আপাতন বিন্দু। আমরা আরেকটু দেখি। স্যার প্রতিসরণ কোণ মানে কি? এই যে একটা কোণ তৈরি হলো, এই কোণ অলরেডি তোমরা বুঝে গেছো। মানে আমি কি তোমাদেরকে বোঝাতে চাই অলরেডি অনেকে বুঝে গেছে। তো এই কোণটির নাম আপাতন কোণ। আর পাশে একটি কোণ তৈরি হলো, আরো একটি কোণ তৈরি হলো, এর নাম
প্রতিফলন কোণ। তাহলে এই যে দুইটি কোণ তৈরি হলো, এই দুইটি কোণ কোন রেখার সাথে তৈরি হলো? অভিলম্ব রেখার সাথে। তোমাদের সাথে আমি পরে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি প্রশ্ন করলে তোমাদের কাছ থেকে পরে অ্যান্সার শুনে নেব, অথবা তোমরা প্রশ্ন করতে পারবে আর 10 মিনিট পরে। আর 10 মিনিট পরে এখানে আমরা দুইটি কোণ পেয়েছি, দুই কালার দিয়ে দুই ধরনের কোণ দেখানো হচ্ছে। একটি আপাতিত রশ্মি অবিলম্বের সাথে একটি কোণ তৈরি করলো, আবার প্রতিফলিত রশ্মিও তলের সাথে যে অভিলম্ব, এই অভিলম্বের সাথে কোণ তৈরি করলো। এই দুইটি কোণ আমরা নামকরণ করছি। দেখতে পাচ্ছ আপাতন কোণ, পাশে আরো একটি প্রতিফলন কোণ। এতক্ষণ ধরে যে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো প্রতিফলনের নিয়ম অনুযায়ী, ফলে এই ঘটনা থেকে প্রতিফলনের সূত্র পাওয়া যাবে। সূত্র মানে কি? যা পরীক্ষা দ্বারা প্রমাণিত। পরীক্ষা দ্বারা প্রমাণিত কোনো বাক্য অথবা কোনো সমীকরণকে সূত্র বলে। তো প্রতিফলনের একটি সূত্র হচ্ছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এই দুটি কোণের মান সমান। যদি আপাতন কোণ 70 ডিগ্রি হয়, 70 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণও হবে 70 ডিগ্রি। এই যে দুইটি কোণ সমান, এটি প্রতিফলনের সূত্র। আরো একটি সূত্র বলি, এই সূত্রগুলো তোমরা পরবর্তী ক্লাসে পাবে। আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি, এই টপিকস গুলো এই ক্লাস 7-এ, 8-এ, 9-এ, 10-এ এই টপিকস গুলো আবারও পাবে, বিস্তারিত আলোচনা পাবে। যে তিনটি রেখা তোমরা বোর্ডে লক্ষ্য করছো, তিনটি রেখা বোর্ডে লক্ষ্য করছো, একটি আপাতিত রশ্মি বরাবর রেখা, একটি অবিলম্ব রেখা, আরেকটি প্রতিফলিত রশ্মির রেখা। এই সবগুলো রেখা একটা তলে অবস্থান করছে। এই মুহূর্তে আমার ল্যাপটপের স্ক্রিন একটা তল। আমার ল্যাপটপের যে স্ক্রিন, তোমাদেরও তো স্ক্রিন সামনে আছে, তোমাদের এই স্ক্রিন একটা তল। এই একই তলে তিনটি রশ্মি অবস্থান করছে। এটিও প্রতিফলনের একটি সূত্র। তাহলে দুইটি সূত্র নিয়ে কথা বললাম। এই সূত্রগুলো একটু জানার চেষ্টা করো, বইয়ের এসব লেখা নেই, তবে এই বিষয়গুলো জানা ভালো। তাহলে দুইটি কোণ সমান আর সবগুলো রেখা একটা তলে। আমরা আরেকটু নামকরণ করার চেষ্টা করছি। আপাতিত রশ্মি, প্রথম যে রেখাটি পেয়েছ, এরপরে অবিলম্ব, প্রতিফলিত রশ্মি। অনেকে অ্যাডমিট হচ্ছে আর হচ্ছে, মানে তারা কি নতুন অ্যাডমিট হচ্ছে না অ্যাডমিটের সংযোগ চলে গেল এদের? স্যার হয়তো সংযোগ চলে গেছে। এই যে আরেকটি রেখা, এই রেখার নাম অবিলম্ব। এই তিনটি রেখা যে বিন্দুতে অবস্থান করছে, এই বিন্দুর নাম আপাতন বিন্দু। অর্থাৎ আপাতিত রশ্মি যে বিন্দুতে, সেই বিন্দুর সাথেই অবিলম্ব এবং সেই বিন্দুর সাথেই প্রতিফলিত রশ্মি। এই টপিকস নিয়ে আলোচনা করছি। তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। বেশিরভাগ ক্রিয়েটিভ প্রশ্নগুলো অথবা অন্য প্রশ্নগুলো এই টপিকস থেকে হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি টপিকস। আরো একটি চিত্র লক্ষ্য রাখো, যেহেতু আমরা এই টপিকস আলোচনা করছি। আরো একটি চিত্র, প্রতিফলক পৃষ্ঠ, আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি। এখানে কিছু কাজ তোমাদের জন্য। আপাতন কোণ কাকে বলে? তোমাদের সামনে খাতা আছে না?
খাতা কলম আছে না? ইয়েস স্যার আপাতন কোণ কাকে Yes, বলে? জি স্যার আছে। হ্যাঁ, খাতায় একটু লিখো, সংক্ষেপে লিখতে পারো আপাতন কোণ কাকে বলে। খাতায় প্রত্যেকে লিখো। হ্যাঁ, কথা বলার দরকার নেই। আমি অলরেডি একটু বলে দিয়েছি, আবারও বলছি, দুইটি রশ্মি মিলে আপাতন কোণ। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, এতটুকু বাক্য লিখো। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপাতন কোণ বলে। এই বসে বসে দেখবা এবং লিখবা, দুটা কাজ করবা। বিজ্ঞান স্যার বেশি বেশি লিখতে হয়। বলো। স্যার চ্যাটে সবাই একে অপরকে দোষারোপ করতেছে, এটা করতে নিষেধ করেন স্যার। কি বুঝতে পারতেছি না। আর তোমরা এই যে স্ক্রিনে লিখছো কেন? স্ক্রিনে লিখছো, তোমাদের খাতায় লিখো। আর খাতায় লিখবে। স্যার চ্যাট করতে নিষেধ করেন স্যার। তুমি স্টপ থাকো, চ্যাট করার দরকার স্যার নেই। ওরা অনেক আন্দাজে চ্যাটিং করতেছে। আবার দাগাদাগি করতেছে। হ্যাঁ, সমস্যা আর নেই। স্যার সবাই একে অপরকে দোষারোপ করতেছে স্যার, আন্দাজে দোষারোপ করতেছে। হ্যাঁ, দোষারোপ করার দরকার নেই। স্যার স্ক্রিনে আবার দাগাদাগি হ্যাঁ, যারা স্ক্রিনে দাগাচ্ছ তারা দাগাবেন না। এখন ওই খাতায় খাতায় দাগাও। আমরা ওই দাগানো বিষয়ে আলোচনা করছি। এখানে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব, এগুলো সবই চিত্র। তাহলে আপাতন কোণ লিখছো সবাই? একটি বাক্য লিখো, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে, শুধু একটি বাক্য লিখো। আরেকটি লিখো, প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলিত রশ্মি লিখো। দাগাদাগি করছে তাকে আজকে শাস্তি দিতে। না, শাস্তি লাগবে। একবার দাগাদাগি করতেছি আবার বুঝতেছি। লিখো, প্রতিফলিত রশ্মি অবিলম্ব। কথা বললো না, হইতে পারে তুমি কিভাবে শাস্তি দেবে তুমি উপায় বলে দাও। সবাই মিউট করো। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে স্যার আপাতন কোণ কাকে বলে স্যার, এটা একবার বলেন না স্যার। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে। আবার দাগাইতেছে। এ বাবা দাগা, তুমি কথা বলবো না। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে আপাতন কোণ বলে। আরেকটি প্রশ্ন ছিল, প্রতিফলন কোণ কাকে বলে? প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে। প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাকে প্রতিফলন কোণ বলে। আলোর প্রতিফলন থেকে আমরা কি শিখলাম? খাতায় আরেকটু লিখো, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এই পরীক্ষা থেকে আমরা জানলাম আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। দেখতে পাচ্ছি তোমরা খুব ভালো লিখছো। মুমতাহিন খুব ভালো লিখছে, মাতরাবুর রহমান খুব ভালো লিখছে। সবাই ভালো লিখছে, যাদেরকে দেখা যাচ্ছে খুব সুন্দর লিখছে। আপাতন কোণ সমান প্রতিফলন কোণ লিখছো? এই পুরা ক্লাস সময় কি অ্যাডমিট হতে থাকবে? তোমাদের একটু মূল্যায়ন করা হোক। আলোর প্রতিফলন কাকে বলে? আমরা একটু মূল্যায়নে যাচ্ছি। আলোর প্রতিফলন কাকে বলে?
আলোর প্রতিফলনের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো তোমরা খাতায় লিখতে পারো। আজকের এই পরীক্ষাগুলো থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম নিজেকে প্রশ্ন করো। যারা বেশি বেশি এই বিষয় নিয়ে আলোচনা করছে তারা ভালো বুঝতে পারবে। স্যার স্যার আপাতন কোণ আর প্রতিফলন কোণের মধ্যে পার্থক্য কি? পার্থক্য মানে কি? এরা সমান, সেটা বললাম যে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এই কোণ দুইটি সমান। না স্যার ওইটা না স্যার, যদি কোনো পরীক্ষার সময় কোনো চিত্র দিয়ে রাখে আর আমরা যদি না বুঝতে পারি তখন মানে কিভাবে আইডেন্টিফাই? যদি প্রশ্নে আসে যে পার্থক্য লিখো, তখন প্রথমেই সংজ্ঞা লিখবে। একটু আগে যে খাতায় দুইটা বাক্য লিখলে, এরকম দুইটা বাক্য লিখবে। আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তাই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ তৈরি করে তা প্রতিফলন কোণ। স্যার প্রতিসরণ কি? আবার বলো। স্যার যে প্রশ্ন করলে আবার প্রশ্ন করো। প্রতিসরণ মানে কি? প্রতিসরণ কি? সুন্দর একটা প্রশ্ন বলেছ, প্রতিসরণ। আমরা এতক্ষণ ধরে প্রতিফলন নিয়ে কথা বললাম, এখন সুন্দর একটি প্রশ্ন করেছ, প্রতিসরণ কি? যদি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায়, যেমন পানি মাধ্যম, কেউ যদি টর্চ লাইট পানিতে আপাদিত করায়, তাহলে কিছু আলো পানির মধ্যে প্রবেশ করবে, কিছু আলো পানির মধ্যে প্রবেশ করবে। বাতাস মাধ্যম থেকে পানি মাধ্যমে প্রবেশ করলো, ফিরে না এসে অন্য একটা মাধ্যমে চলে গেল। এই চলে গেলে আলোর দিকের একটু পরিবর্তন হয়। আলোর দিকের পরিবর্তনের নামই আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণও একটি ঘটনা। আলো যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যায়, স্বচ্ছ মাধ্যম বোঝো? যেসব মাধ্যম দিয়ে আলো যেতে পারে। তুমি যদি মনে করো আমি কাঠ মাধ্যম দিয়ে আলো নিয়ে যাব, আমি দেওয়ালের ভিতর দিয়ে আলো ওই পার থেকে ওই পার নিয়ে যাব, যে কোনো মাধ্যমে আলো যায় না। আলোর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটি বৈশিষ্ট্য আলো স্বচ্ছ মাধ্যমে যেতে পারে। তো স্বচ্ছ মাধ্যমে যদি যায়, তাহলে একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গেলে আলোর দিকের পরিবর্তন হয়, এর নাম আলোর প্রতিসরণ। স্বচ্ছ মাধ্যম কি কি? বাতাস মাধ্যম, কাঁচ মাধ্যম, হীরক বা ডায়মন্ড মাধ্যম, পানি মাধ্যম, যে কোনো স্বচ্ছ তরল মাধ্যম। তো এগুলো মাধ্যমে আলো যেতে পারে, শূন্য মাধ্যমে আলো যেতে পারে। স্যার আলোর বহুমুখী প্রতিফলন কি তাহলে প্রতিসরণ? হ্যাঁ, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলেই প্রতিসরণ। আমরা আয়না বা দর্পণে আলো আপাতিত করলাম, দর্পণ ভেদ করে কিন্তু আলো চলে যায় না পিছনে, বাধা পেয়ে আবার ফিরে আসে। এই ফিরে আসলে হয় প্রতিফলন। আর যদি ওই কাঁচের বাহিরে প্রলেপ না থাকতো, তাহলে আলো কাঁচের মধ্যে প্রবেশ করতো, এই প্রবেশ করার নাম প্রতিসরণ। তো প্রতিসরণ নিয়ে আমাদের আলোচনা নেই, আমাদের আলোচনা আলোর প্রতিফলন নিয়ে। স্যার পরীক্ষাতে প্রতিসরণ নিয়ে প্রশ্ন আসতে পারে, অত চিন্তা করিও না, যতটুকু জানো লিখবে, বইয়ের বাইরে সাধারণত খুব বেশি জানার দরকার নেই। তো এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করছি, আরেকটি প্রশ্ন, আলোক রশ্মি যদি সমতল দর্পণে 30 ডিগ্রি কোণে আপাতিত হয়, কত কোণে দর্পণ থেকে প্রতিফলিত হবে? এর অ্যান্সার খুব সহজ, তাই না? লিখা দেখা যায়, লিখা দেখা যায়। এখানে 300 মনে করছে অনেকেই, তাই না? ডিগ্রি লেখাটা ভালো হয়নি, 30 ডিগ্রি কোণে আর কি। ডিগ্রি হচ্ছে উপরে একটি ছোট্ট গোল। তো 30 ডিগ্রি কোণে আপাতিত হলে 30 ডিগ্রি কোণেই ফিরে আসবে, আলো প্রতিফলিত হবে। তো এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে তোমাদেরকে। আমরা আমরা আমাদের সময় আর বেশি নেই, এখন কিছু প্রশ্ন উত্তর পর্ব। তোমরা প্রশ্ন করবে, আমি অ্যান্সার করছি, অথবা আমি প্রশ্ন করলে তোমরা অ্যান্সার করবে। আমাদের জুমের ক্লাসের নিয়মটি তাই, যেন একে অপরকে
প্রশ্ন করা যায় বা অ্যান্সার করা যায়। এই জন্য তোমরা কথা বলতে পারবে। আমরা এই আজকে যে দুইটি পরীক্ষণ করলাম, একটি বল নিয়ে, টেনিস বল, নিক্ষিপ্ত বল নিয়ে, আরেকটি টর্চ অর্থাৎ আলো নিয়ে। তো সোজা নিক্ষেপ করলে কি হয়? বলের দিক পরিবর্তন হয় না। বাঁকা ভাবে নিক্ষেপ করলে কি হয়? বলের দিক পরিবর্তন হয়। একইভাবে টর্চের ক্ষেত্রেও তাই। তো আমরা একটু বহু নির্বাচন করতে গেলাম, আমরা একটু আমরা যে শেয়ার করছি শেয়ারটা বন্ধ করে দিব। এখানে আপাতন কোণ যদি 40 ডিগ্রি হয়, প্রতিফলন কোণ 40 ডিগ্রি হবে। 40 ডিগ্রি। হ্যাঁ, তোমরা একটা বাসায় কাজ করবে, সেই কাজটি হচ্ছে আপাতন কোণ প্রতিফলন কোণের একটা চিত্র অঙ্কন করবে। বাসায় তোমরা স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট। চিত্র অঙ্কন করবে। আর কি কাজ এটা তোমাদের? খাতায় লিখে রাখো। আম্মু একটু পানি দিও। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ পানি দি। অঙ্কন করে ব্যাখ্যা করবে। এটা তোমাদের বাড়ির কাজ। আমি একটু শেয়ারটা বন্ধ করতে যাচ্ছি, আমি একটু বোর্ডে যাচ্ছি। স্যার একটু বোর্ডে গেলাম। এই একটাই, এর আগে একটা দিছিলাম না স্যার? আমি বোর্ডে তোমাদেরকে কাজ দিচ্ছি। তোমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা দেখলে বা শিখলে, সেই বিষয়গুলো বোর্ডে যে ওই চিত্র, রশ্মি চিত্র অঙ্কন করবে। আপাতন কোণ, মিনিটেরও কম আছে স্যার এখনই শেষ হয়ে যাবে ভিডিও। স্যার, 1 মিনিটেরও কম আছে। আমরা কি টাইম শেষে আসছি? তো সবাইকে ধন্যবাদ জানাতে হবে। তো আমাদের টাইম মনে হয় বেশি আর নেই, তাই দেখাচ্ছে, তাই না? আমরা মনে হয় শেষ সময় চলে আসছি। 3:01 বাজে। আসসালামু আলাইকুম। না, না, আসসালামু আলাইকুম।